হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে ভূতুড়ে রাজবাড়ি। আর তার আগে একটা কথা নয়, আমাদের গল্পের মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন ঘটনা শুরু করি। চাকরির পরীক্ষা সামনে রেখে একা একা ডাইনিং রুমে বসে পড়ছিলাম। হঠাৎ কেউ আমার পড়ার 13:30টা বাজে দিয়ে বাসার কলিং বেল চাপতে লাগলো। উফ, পড়তে বসে একটু শান্তি পেলাম না। আসলে কি বলবো, যখন একটু পড়তে বসি তখন কোনো না কোনো আপদ এসে আমার পড়ার গোষ্ঠী ষষ্ঠী বানিয়ে দেয়। আজ বাসায় কেউ নাই, যার কারণে বাধ্য হয়ে পড়া রেখে আমাকে দরজা খুলতে হলো। দরজা খুলে তাকিয়ে দেখি একজন ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছেন। ওনাকে এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? ভদ্রলোক বলল, আপনার নাম কি নাজমুল? আমি বললাম, হ্যাঁ আমি নাজমুল, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। ভদ্রলোকটি বলল, আমার নাম মামুন চৌধুরী, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি বললাম, বিপদ? কিসের বিপদ? তাছাড়া আপনি বিপদে পড়েছেন, থানায় গিয়ে জানান। আমার কাছে কেন এসেছেন? ভদ্রলোকটি বলল, যদি ভিতরে এসে বসার সুযোগ দিতেন তবে বসে আপনাকে সব কিছু খুলে বলতাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে এসে বসুন। ভদ্রলোকটি সোফায় বসতে বসতে বলতে লাগলেন, লোকে মুখে আপনার অনেক নামদার খ্যাতি শুনেছি। আপনি নাকি সব সমস্যার সমাধান খুব দক্ষর সাথে করে থাকেন। আমি বললাম, দেখুন, আপনি কিন্তু এখনও বললেন না আমাকে দিয়ে আপনার কি দরকার। তাছাড়া বাড়তি কথা আমার ভালো লাগে না। ভদ্রলোকটি বলল, আসলে আমি একজন ব্যবসায়ী। আমি প্রায় 10 বছর ধরে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে পুরনো বাড়ি ক্রয় ও বিক্রয়ের কাজ করি। কিছুদিন আগে আমি 3.5 কোটি টাকা দিয়ে একটা পুরানো রাজবাড়ি কিনেছিলাম, যার প্রকৃত মূল্য হতে পারে প্রায় 14 থেকে 15 কোটি টাকা। এত বড় রাজবাড়ি পানি ধরে বিক্রি হচ্ছে দেখে লোভ সামলাতে পারেনি। কিন্তু এখন বুঝতে পারছি না কেন সেই রাজবাড়ি এত সস্তা দামে বিক্রি করা হয়েছিল। আমি বললাম, কেন? ভদ্রলোকটি বলল, লোকমুখে শোনা যায় 1899 সালে নাগাজ রাজ পরিবারে 2 কন্যা এক অসুস্থ রোগে মারা যায়, কিন্তু মৃত্যুর পরও তাদের অতৃপ্ত আত্মা রাজবাড়ির মধ্যে বয়ে গেছে। আত্মাদের ভয়ে রাজ পরিবারের সবাই রাজবাড়ি ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়। আজ এত বছর পরেও আত্মাগুলোকে রাজবাড়ির আশেপাশে ঘুরতে বেড়াতে দেখা যায়। আর এই আত্মার কারণে এখন রাজবাড়িটাকে কেউ কিনতে চাচ্ছে না। তুমি আমার শেষ ভরসা নাজমুল, যেভাবেই হোক এই আত্মাদের হাত থেকে বাড়িটা উদ্ধার করে দাও। যত টাকা লাগে আমি তোমাকে দিব। আমি বললাম, টাকা দিয়ে অন্তত আমাকে চেনার চেষ্টা করবেন না মিস মামুন। মনে রাখবেন, টাকা দিয়ে সবাইকে কেনা যায় না। তবে আপনি যখন এতদিন আমার খোঁজে এসেছেন তখন আপনাকে আমি নিশ্চয়ই সাহায্য করব। আগামীকাল সকালে আমি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার সাথে আমার কয়েকজন বন্ধু যাবে। আপনি সেখানে যাওয়ার জন্য 5-6টা টিকিটের ব্যবস্থা করে রাখুন। আর একটা কথা, আপনি রাজবাড়ির সম্পত্তি সকল তথ্য একটা কাগজে লিখে দিয়ে যাবেন। ভদ্রলোকটি বলল, ধন্যবাদ নাজমুল, আমি আপনার কথা মতো সব কিছু করে দিচ্ছি। আগামীকাল সকালে আপনাদের টিকিট পেয়ে যাবেন। ভদ্রলোককে বিদায় জানিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। যখন চোখ দুটো লেগে এসেছিল তখন ফোনের রিংটোন বেজে উঠল, কিরিং কিরিং কিরিং। ফোনের স্ক্রিনে তাকিয়ে ফোন রিসিভ করে বলতে লাগলাম, আরে কোন হালা, এখন আবার আমাকে বিরক্ত করতে ফোন করছোস? আমার ফোনে বন্ধুরা ছাড়া আর কেউ ফোন করে না, যার কারণে যা ইচ্ছা বলতে সমস্যা নেই। ভাই, আমি শিহাব, আমি তোমার হালা না। কেন, তোর বড় বোন নাই? শিহাব বলল, না ভাই। আমি বললাম, আচ্ছা, এই অসময়ে ফোন কেন করছিস তাই বল। শিহাব বলল, ভাইয়া, রাজবাড়ি মিশনে আমাকে সাথে নেওয়া যাবে? আমি বললাম, তুই কেমনে জানলি আমি রাজবাড়ি নিয়ে মিশন করব? শিহাব বলল, আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখে তোমার বাসা থেকে একজন ভদ্রলোক বের হচ্ছে। সব কিছু আমি তার কাছ থেকেই জানতে পেরেছি। আমি বললাম, আচ্ছা, এবার আমার মাথা খাস না। শিহাব বলল, প্লিজ ভাইয়া। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল সকালে তৈরি হয়ে আমার বাসায় চলে আসিস। শিহাব বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। যাই, বাকি আপদদের জানিয়ে দিই, নয়তো পরে আমার মাথা খেয়ে নেবে। একে একে মাসুদ, নেহা এবং সজীবকে ফোন করলাম। সবাই ভূতের রাজবাড়ির মিশনের কথা শুনতে খুশিতে লাফিয়ে উঠল। আমরা সবাই রহস্যপ্রেমী, যেখানে রহস্যের সন্ধান পাই সেখানেই ছুটে যায়। এখন পর্যন্ত অনেক ভূতের বাড়ি দেখেছি,
অনেক রহস্যের সমাধান করেছি, কিন্তু রাজকীয় ভূতের বাড়ি আর দেখার ভাগ্য হয়নি, যার কারণে রাজবাড়ি নিয়ে সবাই রোমাঞ্চকর অন্য এক রকম। পরদিন সকালে সবাই নির্দিষ্ট সময় পূর্বে আমার বাসায় এসে পৌঁছাইছে। নেহার দিকে চোখ যেতেই আমি পুরো টাসকি খেয়ে গেলাম। এই মেয়ে ভূতের বাড়ি যাচ্ছে নাকি ফিল্ম শুটিং করতে যাচ্ছে? আমি নেহার উদ্দেশ্যে বললাম, কী রে বোন, তুই কোনো ফিল্মের শুটিংয়ে যাচ্ছিস নাকি? নেহা বলল, কেন কেন, আমি আবার কি করলাম? মাসুদ বলল, এই যে তুই সাহায্য করছিস এটা দেখে নাজমুলের জ্বলছে। আমি বললাম, আরে আমার কেন জ্বলবে? মাসুদ বলল, কেন জ্বলবে না তাই বল। তুই তো সারাক্ষণ নেহার পিছনে থাকিস, নেহা কী করলো না করলো সারাক্ষণ এইসব খেয়াল রাখিস। আমি বললাম, দেখ ভাই, নেহা যা ইচ্ছা করুক, তাতে আমার কিছু যায় আসে না। মাসুদ বলল, ও আচ্ছা, নেহা তুই কি বলিস? মাসুদের কথা শুনে লজ্জায় নেহা মুখ লাল হয়ে গেছে। মাসুদ মনে করে নেহা আমাকে ভালোবাসে আর আমি নেহাকে, কিন্তু বিশ্বাস করুন, এটা অপবাদ ছাড়া আর কিছুই না। নেহা আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে আমি একদমই না। আমি নেহাকে এক নজর ভালো বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। তবে এটা ঠিক, নেহাকে আমি একটু জ্বালাতে ভালোবাসি। শিহাব সবার নীরবতা দেখে বলতে লাগলো, পরিবেশটা কিন্তু শান্ত, তাই না? শিহাবের কথা শুনে সবাই হাসতে লাগলো। শিহাব আবার বলতে লাগলো, তোরা সবাই হাসছিস কেন? আমি কাউকে গালি দিচ্ছি নাকি? শিহাবের কথা শুনে এবার আমিও সবার সাথে সাথে অষ্ট হাসিতে মেতে উঠলাম। 2 ঘন্টা পর সবাই ট্রেনে চড়ে রবিনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ আগে মামুন চৌধুরী টিকিট সহ আমাদের ট্রেনে ছেড়ে দিয়ে গেছেন। ভূতের রাজবাড়িটা রবিনগরে অবস্থিত, যার কারণে যাত্রাপথে হয়তো তেমন কোনো সমস্যা হবে না। দীর্ঘ 5 ঘন্টা যাত্রার পর আমরা রবিনগরের স্টেশনে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে রাজবাড়িতে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছি, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার রাজবাড়িতে যাওয়ার জন্য রাজি হচ্ছে না। সবার মুখে একটাই কথা, ভূতের রাজবাড়িতে গিয়ে নিজেদের জান দিতে পারবো না। পরে এক চা বিক্রেতার কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারলাম। চা বিক্রেতার ভাষ্য মতে, শোন বাচ্চারা, তোমরা ভুলেও রাজবাড়িতে যেও না। এর আগে যত মানুষ রাজবাড়িতে গিয়েছে তারা আর কেউ জীবিত ফিরে আসেনি। রাজবাড়িতে ভয়ঙ্কর ভূত রয়েছে, মানুষ যা মাত্র ভয়ঙ্কর ভূতেরা তাদের মেরে ফেলে। মামুন চৌধুরী তো আমাকে মানুষ মরে যাওয়ার সম্পর্কে কিছুই বলেনি। হয়তো তিনি ভেবেছেন মানুষ মরে যাওয়ার কথা শুনলে আমি আসতে রাজি হব না, বা তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। সে যাই হোক, এসেছি যখন, এই রহস্যের কিনারা না করেই ফিরে যাচ্ছে না। অবশেষে ট্যাক্সি না পেয়ে রাজবাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ একটা ট্যাক্সি এসে আমাদের পাশে দাঁড়ালো। ট্যাক্সির ড্রাইভার বলল, রাজবাড়িতে যাবেন নাকি আপনারা? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা রাজবাড়ি যাব? কিছুটা অবাক হয়ে বললাম কথাটা। ড্রাইভার বলল, আপনারা স্টেশনে বলেছিলেন না রাজবাড়ি যাবেন, তখন আমি শুনেছিলাম। আমি বললাম, আচ্ছা, তাহলে আপনি তখন কেন যাওয়ার কথা বললেন না? ড্রাইভার বলল, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে তাহলে উঠে পড়েন, আর নয়তো আমি গেলাম। আর কথা বাড়ালাম না, ট্যাক্সিতে উঠে বসলাম। ট্যাক্সি তার আপন গতিতে ছুটতে লাগলো। কেউ কোনো কথা বলছে না, সবার মধ্যে পিনপত নীরবতা। আমি চিন্তা করছি এই অদ্ভুত ড্রাইভারকে নিয়ে। আমার স্পষ্ট মনে আছে এই লোকটা স্টেশনে ছিল না। আবার ভাবলাম হয়তো আমার চোখে পড়েনি। প্রায় 20 মিনিট পর আমরা রাজবাড়ির সামনে পৌঁছালাম। গায়ে থেকে নেমে সবাই অবাক দৃষ্টিতে রাজবাড়িটা দেখতে লাগলাম। চাওয়ালার কথা শুনে রাজবাড়িটাকে যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম, সত্যিকারের অর্থে ততটা ভয়ঙ্কর নয়। আমি ট্যাক্সি ড্রাইভার ভাড়া মিটিয়ে আর পিছনের দিকে তাকালাম। আরে এই ড্রাইভার কোথায় গেল? আর এই গাড়ি পুরনো কিভাবে হলো? সজীব বলল, ড্রাইভার হয়তো আশেপাশে কোথাও গেছে, তা না হয় ঠিক আছে, কিন্তু গাড়িটা কিভাবে পুরানো হলো? মাসুদ বলল, নাজমুল, আমার মনে হচ্ছে এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে যা আমরা এতক্ষণ খেয়াল করিনি। হতে পারে, চল সবাই মিলে ড্রাইভারকে খুঁজে দেখি পাই কি না। অনেকক্ষণ খোঁজার পরও আমরা ড্রাইভারকে খুঁজে পেলাম না। শিহাব পুরানো গাড়িটার ভিতরে উগুঝুগু দিচ্ছে। বাকিরা বোঝার চেষ্টা করছে ড্রাইভার কোথায় চলে যেতে পারে। তার চেয়ে বড় বিষয় হলো আমরা নতুন একটা গাড়ি করে এখানে এসেছি, কিন্তু এখন নতুন গাড়ি বদলে এখানে একটা জঙ্গল পুরানো গাড়ি পড়ে আছে। একটু সময় গাড়িটা কিভাবে বদলে গেল, কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে এখানে। হঠাৎ শিহাব চিৎকার করে আমার উপরে সে লাফিয়ে পড়ল। আমি বললাম, কী রে, কী হয়েছে শিহাব, এভাবে লাফাচ্ছিস কেন? শিহাব বলল,
ভাইয়া গাড়ির ভিতরে ভূত। শিহাব ভয়ে ভয়ে গায়ের দিকে আঙ্গুল তুলে কথাটা বলল। আমি বললাম, কোথায় কোথায় ভূত? কথাটা বলতে বলতে আমি গাড়িটার দিকে এগিয়ে গেলাম। গাড়ির ভিতরে তাকিয়ে দেখি কোনো কিছুই নেই, ভেতরে একদম ফাঁকা। শিহাবের উদ্দেশ্যে বললাম, দেখ ভাই, এই জন্যই তোকে সাথে নিয়ে আসতে চাইনি। তুই কি না কি দেখেছিস, ভূত ভেবে ভয় পেয়ে যাচ্ছিস। শিহাব বলল, ভাইয়া আমি কি না কি দেখিনি, আমি ভূত দেখেছি, এই ড্রাইভারটা ভূত। আমি বললাম, বুঝছি, তুই মনে মনে ড্রাইভারকে কল্পনা করতেছি, তারপর তোর কল্পনায় ড্রাইভারের মুখ ভেসে উঠেছে আর তুই তা দেখে ভূত ভেবে ভয় পাচ্ছিস। শিহাব চুপ। শিহাব আমার কথা শুনে চুপ করে রইল, আর কোনো কথা বলল না। আমি বেশ বুঝতে পারছি শিহাব কিছু একটা দেখেছে, নয়তো সে এমনি এমনি ভূতের কথা বলল না। তাছাড়াও সে বলেছে ড্রাইভার ভূত দেখেছে। আমি আগে ড্রাইভারকে সন্দেহ করেছিলাম, হয়তো ড্রাইভারটা কোনো মানুষ ছিল না, আত্মা ছিল। আমি সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। এখন আমাদের ভেতরে প্রবেশ করে রাতে থাকার স্থান খুঁজতে বের করতে হবে। নেহা বলল, আমার ভাবতে অবাক লাগছে, আমি আজ রাজমহলে কাটাবো। আমি বললাম, রাজমহল না, ভূতের মহল। আগে রাত হোক, পরে টের পাবি মজা। 150 বছরও বেশি পুরনো বাড়ির ভেতরে এমনভাবে সাজানো গোছানো থাকতে পারে তা আমাদের কারো কল্পনাও ছিল না। সব কিছুতেই কেমন যেন চাকচিত্র ভাব, যেন কিছুদিন আগে এই সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে। চোখ জোড়ানো সব আসবাবপত্র ভেতরে প্রবেশ করে বাম দিকে হাঁটতে লাগলাম। আমাদের উদ্দেশ্যে একটা থাকার জায়গা বের করা। কিছুক্ষণ খোঁজার পর কাকতালীয় থাকার জায়গাও পেয়ে গেলাম। বিশাল বড় এক কামরা। এক কামরাতে আমরা 5 জন আয়নাতে থাকতে পারবো। রাত হয়ে এসেছে। দীর্ঘ যাত্রার পর সবার মধ্যে ক্লান্তর ভাব নেমে এসেছে। হালকা খাওয়া শেষ করে ওদেরকে শুয়ে পড়তে বললাম। নেহা আমার উদ্দেশ্যে বলতে লাগলো, আমরা শুয়ে পড়বো মানে? তুই শুবি না? হ্যাঁ, আমিও শুয়ে পড়বো, কিন্তু একটু পর। এখন আমার একটা কাজ আছে। সজীব বলল, এখানে আবার তোর কি কাজ? আমি বললাম, আছে, এখন তোরা সবাই ঘুমিয়ে পড় দেখি। ওদেরকে শুয়ে দিয়ে আমি কামরার বাইরে এসে দাঁড়ালাম। আশেপাশের পরিবেশটা একটু বোঝার চেষ্টা করছি। কত শান্ত দেখাচ্ছে এই রাজবাড়িটাকে, অথচ মামুন চৌধুরী থেকে শুরু করে চাওয়ালা, ট্যাক্সি ড্রাইভার সবাই বলেছিল এই বাড়ির ভয়ঙ্কর সব কর্মকাণ্ডর কথা। হঠাৎ ভাবনায় প্রবেশ করলাম, সে অদ্ভুত ড্রাইভারটা। এখন বুঝতে পারছি না ড্রাইভারটা কীভাবে গায়েব হয়ে গেল। অন্যদিকে শিহাব বলেছিল পুরানো গাড়িটার ভেতর সে ড্রাইভারটার ভূত দেখেছে। সত্যিকারের অর্থে ড্রাইভারটা মানুষ ছিল নাকি কোনো আত্মা? এইসব নিয়ে যখন আমি চিন্তায় মগ্ন, তখন একটা অদ্ভুত ধরনের শব্দ আমার কানে ভেসে আসলো। কান পেতে শব্দটা আবার শোনার চেষ্টা করলাম। শব্দটা রাজবাড়ির উত্তর দিক থেকে আসছে। লাঠি দিয়ে কেউ হাঁটলে যেমন টকটক শব্দ হয়, ঠিক তেমনটা শব্দ। আমি শব্দের দিকে পা বাড়ালাম। 1 পা 2 পা করে যেতে এগিয়ে যাচ্ছি। শব্দটা ততই দূরে হারিয়ে যাচ্ছে। শব্দটা পিছু করতে করতে আমি রাজবাড়ির ছাদে এসে পৌঁছালাম, কিন্তু শব্দটা উদ্দেশ্য কোনো খুঁজে পেলাম না। হঠাৎ আমার চোখ গেল নিচের দিকে। কোনো একটা মেয়ে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে এই ভুতুড়ে রাজবাড়িতে কে আসলো? দ্রুত নিচে নেমে আসলাম। এখনও মেয়েটা নিষ্পষ্ট স্থানে দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালাম। বললাম, কে আপনি? এই ভুতুড়ে রাজবাড়িতে কী করছেন? মেয়েটি বলল, আমি অনু, আর এখানে আমার বসবাস। আমি বললাম, ঠিক বুঝলাম না, এখানে মানে? মেয়েটি বলল, এখানে মানে এই রাজবাড়িতে। আমি বললাম, কি বলছেন আপনি? তাহলে মানুষ যে বলে এই রাজবাড়িতে ভূত আছে, তাহলে সেটা কি মিথ্যা? মেয়েটি বলল, মিথ্যা হতে যাবে কেন? কথাটা বলে মেয়েটা আমার দিকে তাকালো। মেয়েটার চেহারা দেখিয়া মাত্র আমি চিৎকার করে দৌড় লাগালাম। কি ভয়ঙ্কর সেই মুখ! তার মুখের চামড়া খসে খসে পড়ছে, মুখের মধ্যে পোকা কিলুবিলি করছে, চোখ দুটো ফ্যাকাশে হয়ে গেছে। আমি এক দৌড়ে কামরার ভিতরে এসে দাঁড়ালাম। উফ, জনমের বাঁচা বেঁচে গেছে। আর একটু হলেই প্রাণটা বেরিয়ে আসতো। এইবার পড়েছে অন্য ঝামেলায়। কামরায় দৌড়ে প্রবেশ করেই দেখি সবাই এখনও জেগে আছে। এইভাবে আমাকে দৌড়ে কামরায় প্রবেশ করতে দেখে সবাই একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমি সবার উদ্দেশ্যে বললাম, দৌড়ে কামরায় প্রবেশ করছি কি আর সাধে? আমার একটা পাগল কুত্তা এতক্ষণ তাড়া করছিল। আমার কথাটা মনে হয় কারো বিশ্বাস হলো না। সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগে নেহা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল।
সে ভয়ে ভয়ে বলতে লাগলো, নাজমুল ভাই তোর পিছনে। আমি বললাম, কি আমার পিছনে? কথাটা বলতে বলতে পিছন দিকে তাকালাম, তাকিয়ে দেখি কিছুই নেই। আমি আবার বলতে লাগলাম, কোথায়? কিছুই তো নেই। মাসুদ বলল, তোর মাথার উপর তাকিয়ে দেখ। মাসুদের কথায় উপরের দিকে তাকিয়ে দেখি সেই ভয়ঙ্কর মেয়েটা আমার মাথার উপর হাওয়ায় ভাসছে। উপরের দিকে তাকানোর সাথে সাথে ভোরটা উল্টো হয়ে দাঁড়িয়ে আমার মুখের কাছে তার মুখ নিয়ে আসলো। আমি একটা চিৎকার দিলাম। তারপর আর আমার কিছুই মনে নেই। দু চোখ জুড়ে অন্ধকার নেমে আসলো। যখন আমার জ্ঞান ফিরল, আসলে তখন নিজেকে একটা অদ্ভুত ধরনের বিছানায় শুইতে থাকতে দেখলাম। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। কি ঘটেছিল আমার সাথে তার মনে করার চেষ্টা করলাম। উফ, কি ভয়ঙ্কর সে চেহারা! প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। তারপর অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। হঠাৎ করে আমার বন্ধুদের কথা মনে পড়ল। ওরা সবাই তো আমার সাথে ছিল, তবে এখন আমার বন্ধুরা কোথায়? তাছাড়া আমি এখানে আসলাম কিভাবে? আমি তো এখানে ছিলাম না। উঠে বসতে যাব, ঠিক তখন মেলিকণ্ঠে কেউ বলতে লাগলো, আপনি এখনও খুব অসুস্থ, বিছানা থেকে না উঠে একটু বিশ্রাম নিন। মেয়েটির দিকে তাকাতে তাকাতে বললাম, কে আপনি? তাছাড়া আমি এখানে আসলাম কিভাবে? মেয়েটি বলল, আমি সিনথিয়া। তুমি এখন রাজবাড়ির নিচে আমাদের মায়া বলে দৌড়ে প্যাসেজে রয়েছেও। তোমাকে আমি আমার বোনের অনুর কাছ থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। আমি বললাম, অনু? ওই ভূতটা যদি আপনার বোন হয় তবে আপনিও তো ভূত। অবাক হয়ে কথাটা বললাম। সিনথিয়া বলল, ভূত নয়, আত্মা। আমি বললাম, কি? আপনিও ভূত মানে? আত্মা? ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। দৌড়ানোর জন্য দৌড়ে হচ্ছে ঠিক তখন ভূতনিতা আবার বলল, আমাকে ভয় পাওয়ার দরকার নেই। তোমাকে আমার মনে ধরেছে, আমি তোমার কোনো ক্ষতি করব না। ভূতনিটার কথা শুনে বেশ বুঝতে পারলাম সে আমার প্রেমে পড়ে গেছে। লোকে মুখে শুনেছি ভূতপ্রেতদের ভালোবাসার কোনো খাত থাকে না। তাহলে এখানে আমি যা করি না কেন সে আমাকে কিছুই করবে না। এখনই ভূতনির কাছ থেকে কৌশলে আমার বন্ধুদের কথা জেনে নিতে হবে। কিছুটা নির্ভয়ে বললাম, আমাকে আপনার মনে ধরছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বন্ধুরা যে রাজবাড়ির ভেতরে আমার জন্য অপেক্ষা করছে। সিনথিয়া বলল, রাজবাড়ি নয়, এই প্রাসাদে তোমার বন্ধুরা রয়েছে। এই প্রাসাদে আমার বন্ধুরা? তাহলে আমাকে তাদের কাছে নিয়ে চলুন। সর্বনাশ হয়ে গেল আমার সাথে সাথে আমার বন্ধুরাও ও ভূতনিদের জালে ফেসে গেল। সিনথিয়া বলল, এখন তাদের সাথে দেখা করা সম্ভব নয়। আমি বললাম, কেন সম্ভব নয়? সিনথিয়া বলল, ওরা সবাই এখনও অর্ধমৃত্যু অবস্থায় মায়ের বাঁধনে রয়েছে। আগে আমাদের বিয়ে হবে, তারপর ওদের সবাইকে জিন পানি দিয়ে আমি বাঁচিয়ে তুলব। এখন আমি আসি, তুমি বিশ্রাম করো। কিছু প্রয়োজন হলে 3 বার আমার নাম ধরে ডেকো, আমি চলে আসব। আমি আর কোনো কথা বললাম না। সিনথিয়ার কথাটা বলে আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে। কখনো চিন্তা করিনি এভাবে আমার ভূতেদের সাথে জালে ফেসে যাব। যদি আগে জানতাম তবে ওদেরকে ভূতের রাজবাড়িতে কখনোই নিয়ে আসতাম না। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আমাকে কিছু একটা করতে হবে, যে করেই হোক। এখান থেকে খুব দ্রুত আমাদেরকে মুক্ত হতে হবে। সিনথিয়া আমার প্রতি বেশ দুর্বল, সে দুর্বলকে কাজে লাগাতে হবে। তারপর আস্তে আস্তে কৌশল জেনে নিতে হবে সব কিছু রহস্য। আর সব কিছু রহস্য জানতে পারলে খুব সহজেই এখান থেকে বের হতে পারবো। নয়তো চিরদিনের জন্য এই ভূতনিদের জালে আটকে থাকতে হবে। আমার প্রথম সালটা দেওয়ার সময় হয়ে গেছে। আমি সিনথিয়ার নাম ধরে 3 বার ডাকলাম। আমার ডাকে সাড়া দিয়ে সিনথিয়া আমার সামনে অদৃষ্ট অবশ্যই থেকে দৃশ্যমান হলো আর বলল, কেন ডাকছেন প্রিয়? আমি বললাম, তুমি আমাকে বিয়ে করতে চাও তাই না সিনথিয়া? সিনথিয়া বলল, হ্যাঁ প্রিয়, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি চাইলে তোমার জন্য আমার জন্মও দিয়ে দিতে পারি। আমি বললাম, আমার জন্য তোমাকে জান দিতে হবে না, আমি শুধু তোমার পোশাকটা ঘুরে দেখতে চাই। ভূতনিটাকে দেখে ভয় পেলেও ভূতনিটার কথা শুনে আমার খুব ভালো হাসি পাচ্ছিল। ওর আমার জন্য জন্ম দিতে চায়। হা হা, ওর জান তো অনেক আগে দেহ থেকে বের হয়ে গেছে, তাহলে আবার জান দিবে কি? সিনথিয়া বলল, আচ্ছা ঠিক আছে প্রিয়, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সব কিছু দেখাচ্ছি। আমি সিনথিয়ার পিছন পিছন হাঁটতে লাগলাম। প্রাসাদের বিভিন্ন স্থানে আমাকে সে দেখাতে লাগলো। কিছুটা এগিয়ে যাওয়ার পর কাজ করা অবস্থায় কিছু মানুষদের দেখতে পেলাম। মানুষগুলো দেখে বেশ অবাক হলাম। এদেরকে দেখে মনে হচ্ছে না
কারো শরীরে প্রাণ রয়েছে, কারণ মুখে কোনো কথা নেই, সবাই শুধু রোবটের মতো কাজ করে যাচ্ছে। আমার জানা মতে এখানে সিনথিয়া এবং কোনো এই দুই ভূতনি ছাড়া আর কেউ নেই। কিন্তু এরা কোথায় থেকে আসলো? সিনথিয়ার উদ্দেশ্যে বললাম, আচ্ছা সিনথিয়া, এই মানুষগুলো কারা? সিনথিয়া বলল, এরা সেই সব মানুষ যারা 1899 সালের পর থেকে রাজবাড়িতে ভিন্ন কারণে এসেছিল। আমি এবং আমার বোনেরা মিলে এদের আত্মাকে আমাদের গোলাম করে রেখেছি, আর এদের দেহ অর্ধমৃত্যু অবস্থায় মায়া শরতে পড়ে আছে। ও আচ্ছা, খুব ভালো করেছেন। সিনথিয়ার কথা শুনে আমার খুব রাগ হতে লাগলো। মনে চাচ্ছে এখন ওকে এবং ওর বোনকে ধ্বংস করে দেই, কিন্তু না, আমাকে আগে সব কিছু জানতে হবে। সিনথিয়া বলল, চলো প্রিয়, আমরা বাগানে গিয়ে বসি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ভুটনিটার সাথে বাগানের দোলনায় গিয়ে বসলাম। ভুটনিটা আমার উদ্দেশ্যে বলতে লাগলো, রাতটা কত সুন্দর, তাকিয়ে দেখো, আকাশ রূপালি চাঁদ। আমার জীবনের সবচেয়ে দামি সময়টা তোমার সাথে পার করছি। আমি বললাম, ঠিক বলেছেন, তবে এটা শেষ নয়, আমাদের জীবনের থেকেও আরও বেশি দামি সময় আসবে। সিনথিয়া বলল, আমার খুব ইচ্ছা করছে এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে। আমি বললাম, আমারও ইচ্ছা করছে, কিন্তু বিয়ের আগে এইসব করা ঠিক হবে না। মনে মনে ভাবলাম, তোর স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না, খুব দ্রুতই তুই ধ্বংস হবি। সিনথিয়া বলল, তাহলে আমরা কাল বিয়েটা সেরে ফেলি। কাল? এই রে, বিয়ের কথা বলে আবার বিপদে পড়লাম দেখি। সিনথিয়া বলল, কেন, কোনো সমস্যা আছে? আমি বললাম, না না, কোনো সমস্যা নেই, এবার বুঝে ঠিক মতো ফেসে গেলাম। সিনথিয়া বলল, এই নাও জাদুর কাঠি। এতদিন এই জাদুর কাঠি আমার শক্তি ছিল, আজ থেকে এই জাদুর কাঠি তোমার। আমার তরফ থেকে এটা আমার হবু বরের জন্য প্রথম উপহার। একটা অদ্ভুত ধরনের কাঠি বের করে সিনথিয়া আমার হাতে দিল। আমি বললাম, কিন্তু আমাকে যদি তোমার শক্তি দিয়ে দাও তবে তুমি কিভাবে চলবে? সিনথিয়া বলল, কেন, তুমি কি আমার ছেড়ে চলে যাবে? আমি বললাম, না, কখনোই না। মনে মনে বললাম, তোকে ছেড়ে নয়, আমি তোকে চিরদিনের জন্য ধ্বংস করে দিব। সিনথিয়া বলল, তাহলে আমার সব শক্তি দিয়ে কি হবে? আমি শুধু তোমাকে পেলেই হবে। আমাকে জড়িয়ে ধরে কথাটা বলল সিনথিয়া। কিছুটা বিরক্ত লাগলেও সহ্য করলাম। আমি এমনটাই আশা করছিলাম। ভুটনিটা বলেছে এই কাঠি দিয়ে সব কিছুই সম্ভব। আমার পরের সালটা ছাড়লাম, মনের সময় এসে গেছে। এখন আমি অনেক জাদু কাঠি দ্বারা এখানে টেনে নিয়ে আসবো, তারপর জমবে খেলা। আমি মনে মনে জাদু কাঠিকে আদেশ করলাম, এই জাদু কাঠি, এখন তুই অনুকে এখানে টেনে নিয়ে আয়। কথাটা বলার কিছুক্ষণ পরে অনু আমার সামনে দৃশ্যমান হলো। অনুকে দেখে সিনথিয়া রেগে গেল আর বলল, আমাদের এই মধুর সময়ে তুই কেন এখানে এসেছিস? অনু সিনথিয়ার কথা শুনে খুব রেগে গেল আর বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার প্রতি রাগ দেখাস। এটা আমার রাজ্য, কোথায় আমি কি করব তার হিসাব কি তোকে দিতে হবে? সিনথিয়া বলল, কি বললি, এটা তোর রাজ্য? এটা শুধু আমার শক্তির দ্বারা দৃশ্য হয়েছিল, আর তুই তো আমার দ্বারা এখানেই পড়ে আসিস, নয়তো এতদিন তান্ত্রিকদের হাতে বন্দী হয়ে যেতি আর তাদের গোলামি করতি। সিনথিয়ার কথা শুনে অনু নিজের জাদুকাঠি দিয়ে অনুর দিকে অগ্রমান ছুড়ল। সিনথিয়া পূর্বেই আমার কাছে তার জাদুর কাঠি দিয়ে দিয়েছিল, যার কারণে সিনথিয়া তার দিকে ধেরে আসার অগ্নিবাদ প্রতি করতে পারেনি। অগ্নিমানের আঘাতে আহত হয়ে সিনথিয়া মাটিতে লুটিয়ে পড়ল। সিনথিয়া আমাকে জাদুকাঠি তার কাছে দিতে বলল। আমি ভাবতে লাগলাম, এখন জাদুকাঠিটা সিনথিয়ার কাছে দেওয়া ঠিক হবে কি না। না, জাদুকাঠির কোনো মতে হাতছাড়া করা যাবে না। সিনথিয়া আমাকে বিশ্বাস করেছে, সে বিশ্বাসের অমর্যাদা করাও ঠিক হবে না। অনু আবার সিনথিয়ার দিকে অগ্নিবাদ ছুটতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি সিনথিয়াকে পিছনে রেখে অনুর সামনে গিয়ে দাঁড়ালাম। অনু আমাকে সামনে যেতে দেখে ভয়ঙ্কর রূপ ধারণ করলো, জাদুকাঠি দিয়ে আমার দিকে অগ্নিমার ছুড়ল। আমি সিনথিয়ার দেওয়া জাদুকাঠি দিয়ে অগ্নিমান প্রতিহরণ করলাম। আমার কাণ্ড দেখে অনু ভয়ঙ্কর থেকে আরও বেশি ভয়ঙ্কর হতে লাগলো। আমি মনের মধ্যে সাহস সঞ্চয় করতে লাগলাম। অনুর আক্রমণ নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু তার ভয়ঙ্কর চেহারা দেখে নিজেকে ঠিক রাখতে অনেক কঠিন। অনু আমার দিকে একের পর এক আক্রমণ করতে লাগলো, কিন্তু প্রত্যেকটা আক্রমণ ব্যর্থ হতে লাগলো। না, এইভাবে নিজেকে রক্ষা করলে চলবে না, আমাকে এইবার আক্রমণ করতেই হবে। আমি মনে মনে জাদুকাঠিকে আদেশ করলাম যে কোনো উপায়ে ওনাকে বন্দি করতে। সাথে সাথে জাদুকাঠি থেকে
শিকলের মতো কিছু বের হয়ে অনুকে পেঁচিয়ে ধরলো। অনু ছটফট করতে করতে বলতে লাগলো, আমাকে এইভাবে কতক্ষণ আটকে রাখলি? একটু পরেই বাঁধনের শক্তি শেষ হয়ে যাবে, তখন তোদের আমি চিরদিনের জন্য পাতালের বন্দি করব। অনুর কথার জবাবে চিন্তা আমাকে অবাক করে দিয়ে বলতে লাগলো, তুই বন্দি থেকে মুক্ত হওয়ার আগে আমি ওদের সবাইকে রাজ্যের বাইরে নিরাপদ স্থানে রেখে আসবো, তখন ইচ্ছা করলেও তুই ওদের কিছু করতে পারবি না। আমি বললাম, সত্যি? চিন্তার কথাই কেন জানি বিশ্বাস হলো না। কোনো ছলনা চলছে না তো? চিন্তা বলল, হ্যাঁ সত্যি প্রিয়, এইবার আমাকে জাদুকাঠিটা দাও। আমি বললাম, কেন প্রিয়তমা? চিন্তা বলল, তোমার বন্ধু জীবিত করতে হবে না। আমি বললাম, হ্যাঁ তাই তো, এই নাও তোমার জাদুকাঠি। চিন্তাকে জাদুকাঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন হতে লাগলো। সাধারণ চেহারার চেয়ে ভয়ঙ্কর ধারণে করতে লাগলো। মুখ থেকে পচা রক্ত আর পুঁজ বের হচ্ছিল। সারা শরীর চামড়া খসে খসে মাটিতে পড়ছে। ভূতনিটা ভয়ঙ্কর চেহারা দেখে দূরে সরে যেতে লাগলাম। সিনথিয়া পৈশাচিক হাসি মেতে উঠলো আর বলতে লাগলো, আমি তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাসের মর্যাদা দিসনি। আমি বললাম, আমি কি করলাম প্রিয়তমা? সিনথিয়া বলল, হা হা হা, তুই জানিস না এই প্রিয়তমা ডাক্তার জন্য তোকে আমি আমার সর্বশক্তি দিয়েছিলাম, কিন্তু তুই আমার বিপদের সময় আমার হাতে জাদুকাঠি দিসনি। আমি বেশ বুঝতে পেরেছিলাম তুই আমাদের ধ্বংস করে পরিকল্পনা করছিস। এখন আমি আমার বোনকে মুক্ত করব, তারপর তোদের সবার রক্ত খেয়ে তোদের আত্মাকে আমাদের চিরদাস পরিণত করব। কথাটা বলেই সিনথিয়ার জাদুকাঠিকে আদেশ করলো ওনাকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু অবাক করা বিষয়, জাদুকাঠির কোনো কাজই করলো না। জাদুকাঠি কাজ করছে না দেখে সিনথিয়া চিল্লাচ্ছে। জাদুকাঠি কাজ করছে না দেখে সিনথিয়া বিচলিত হয়ে বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু না, কিছুতে কিছু কাজ হলো না। সিনথিয়ার কর্মকাণ্ড দেখে আমি হাসতে লাগলাম আর বললাম, তুই কি ভেবেছিস ভূতনি আমি কি তোর মতো বোকা? এই দেখ জাদুকাঠি আমার হাতে। তুই যখন বললি আমার এখান থেকে পৃথিবীতে নিরাপদ স্থানে রেখে আসবি, তখন আমার সন্দেহ হয়েছিল। তখন আমি জাদুকাঠি দিয়ে জাদুকাঠির মতোই একটা নকল কাঠি বানাই, তারপর নকল কাঠি ঠিক আমি তোর হাতে দেই। সিনথিয়া বলল, প্রিয়, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই, কিন্তু আমার যে তোর মতো ভূতনিকে একদম পছন্দ না। কথাটা বলে জাদুকাঠি দিয়ে সিনথিয়াকে পাতালে বন্দি করলাম। পাতালে বন্দি করা আইডিয়া অনুর কাছ থেকে কিছুক্ষণ আগেই পেয়েছিলাম। অনুর জাদুকাঠির জন্য ওনাকে এখানে ইচ্ছা করলেও কিছু করতে পারবো না, কিন্তু এখন সে বন্দি রয়েছে, হয়তো আর কিছু সময় বন্দি থাকবে। সেই সময়ের মধ্যে আমার বন্ধুদের উদ্ধার করতে হবে। আমি জাদুকাঠিকে আদেশ করলাম আমার বন্ধুদের কাছে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আমি মায়ের শরবতের সামনে গিয়ে উপস্থিত হলাম। খেয়াল করে দেখলাম মায়ের শরবতের মধ্যে অনেক মানুষের দেহ অধমৃত্যু অবস্থায় পড়ে আছে। এত দেহের মাধ্যমে আমার বন্ধুদের দেহ কিভাবে খুঁজে বের করব? আবার ভাবলাম, শুধু আমার বন্ধুরাই কেন, এরা তো সবাই মানুষের সবাইকে জীবিত করা সম্ভবের কর্ত। জাদুকাঠিকে আদেশ করলাম এদের সবাইকে অধমৃত্যু থেকে জীবিত করে দেওয়ার জন্য, কিন্তু বিষয় হলো কাজ হলো না। আর কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না জাদুঘরে কাজ করছে না কেন। হঠাৎ মনে পড়ল সিনথিয়ার সেই কথাটা। সিনথিয়া বলেছিল ওরা সবাই এখন অদমৃত্যু অবস্থায় মায়ের শরবতে রয়েছে। আগে আমাদের বিয়ে হবে, তারপর ওদের সবাইকে জীবন পানি দিয়ে আমি বাঁচিয়ে তুলব। তার মানে এখন আমাকে জীবন পানি খুঁজে বের করতে হবে। জাদুকাঠিকে আদেশ করলাম জীবন পানির কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। দূর হচ্ছে কি, এবারও কোনো কাজ হলো না। হঠাৎ আমার পেছনে কারো অট্টহাসির শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি সিনথিয়া এবং অনু দাঁড়িয়ে আছে। অনু বলতে লাগলো, তোর দম আছে বলতে হবে, নয়তো আমাদের যুদ্ধ দূরের কথা, আমাদের ভয়ঙ্কর চেহারা দেখেও মরে যেতে। আমি বললাম, আমি এখানে মরতে আসিনি, এসে তোদের শয়তানি চিরদিনের জন্য শেষ করতে। সিনথিয়া বলল, হা হা হা, তুই কি ভেবেছিস আমার দেওয়া জাদুকাঠি দিয়ে সব কিছু করতে পারবি? এই দেখ জীবন পানি, এই পানি ছাড়া তোর বন্ধুদের জীবিত করতে পারবি না। একটা শিশিরে দেখে বললাম। আমি বললাম, আমি আমার বন্ধুদের শুধু নয়, প্রত্যেকটা মানুষকে আমি জীবিত করে তুলব। আমার কথা শুনে দুই ডাইনি পৈশাচিক হাসি মেতে উঠল। অনুর জাদুকাঠি দিয়ে আমার দিকে
বিদ্যুতের বান ছুটতে লাগলো। আমি সিনথিয়ার দেওয়া জাদুকাঠি দিয়ে সেই বিদ্যুতের বানকে মোকাবেলা করলাম। তারপর আমি জাদুকাঠির আদেশ করলাম এই দুই ভূতনিকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে, কিন্তু কোনো কাজ হলো না। গায়েবী আওয়াজ আসতে লাগলো, এই আত্মাদের ধ্বংস করার শক্তি আমার নেই, কিন্তু কীভাবে ধ্বংস করতে হবে সেই উপায় আমি বলে দিতে পারবো। আমি বললাম, হ্যাঁ তাই করো। আমাকে বলল কীভাবে এই ভূতনিদের ধ্বংস করতে হবে। আবারও গায়েবী আওয়াজ আসলো, যে জাদুকাঠি ভেঙে ফেললে ওরা দুজন ধ্বংস হয়ে যাবে। অবশেষে তাহলে জানতে পারলাম কীভাবে এদের ধ্বংস করতে হবে, কিন্তু আমার হাতে একটি জাদুকাঠি রয়েছে, অন্যটি অন্যর কাছে। এই ভূতনির কাছ থেকে কীভাবে জাদুকাঠি নিয়ে আসবো চিন্তা খুব ভয় পাচ্ছে, আর আমাকে বলছে প্লিজ তোমার হাতের জাদুকাঠি ভেঙো না। ঠিক আছে, আমি আমার হাতের জাদুকাঠি ভাঙবো না, তবে একটা সত্য আছে। সিনথিয়া বলল, কি সত্য? আমি বললাম, অনুর হাতের জাদুকাঠিটা আমার চাই। যদি তুমি অনুর জাদুকাঠিটা আমার হাতে দিতে পারো তাহলে তোমার জাদুকাঠি আমি তোমাকে ফিরিয়ে দিব, আর যদি তুমি সেটা না করতে পারো তবে আমি এখানে এই দুইটি কাঠিকেই ভেঙে ফেলবো। সিনথিয়া বলল, না না, তুমি আমার জাদুকাঠি ভেঙো না, আমি যে করেই হোক অনুর জাদুকাঠি তোমার কাছে দেব। অনু বলল, সিনথিয়া কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? সিনথিয়া বলল, আমি পাগল হইনি, নিজের জীবন আগে তারপর অন্যের জীবন। কথাটা বলে সিনথিয়া অনুর হাতের জাদুকাঠিটা স্যাঁচকা টান দিয়ে তার হাতে নিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু অনুর হাত থেকে একবারও জাদুকাঠিটা ছাড়াতে সক্ষম হলো না। অনু সিনথিয়াকে উড়ে তুলে মাটিতে আছাড় মারল। সিনথিয়া আবার উঠে দাঁড়ালো এবং অনুকে উঠে গিয়ে মাথা দিয়ে আঘাত করলো। সিনথিয়ার আঘাতে অনু কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লো। অনুর মাটিতে ছিটকে পড়ে যাওয়ার কারণে অনুর হাতের থেকে জাদুকাঠির গড়ি আমার পায়ের কাছে এসে পড়ল। আমি জাদুকাঠি হাতে নিতে নিতে বললাম, একেই বলে ভাগ্য। সিনথিয়া বলল, অনুর জাদুকাঠি তুমি পেয়ে গেছো, এবার আমাকে আমার জাদুকাঠি ফিরিয়ে দাও। আমি বললাম, তোমরা এই পৃথিবী ছেড়ে অনেক আগেই পরপার চলে গেছো, কিন্তু তোমাদের আত্মা আজ অভিশপ্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কোনো কারণে এখানে বয়ে গেছে। একটু বলতে পারো তোমরা কি জানো এই দুনিয়াতে কষ্ট ছাড়া আর কিছুই নেই? যদি তোমরা দুনিয়াতে থাকতে ভালো কাজ করে থাকো তবে তোমরা সেটি ভালো কাজের জন্য পুরস্কৃত হবে, আর যদি খারাপ কাজ করে থাকো তবে তার শাস্তি পাবে। দুনিয়া তোমাদের জন্য নয়, চলে যাও ওপারে। কথাটা বলে একটা একটা করে জাদুকাঠি দুইটাই ভেঙে ফেললো। অনু এবং সিনথিয়া আস্তে আস্তে বাতাসের সাথে মিশে গেল, মুক্ত পেয়ে গেল তাদের আত্মা। অনু এবং সিনথিয়ার আত্মা বাতাসের সাথে মিশে যাওয়ার সাথে সাথে প্রাসাদটা ধসে পড়তে শুরু করলো। আমি দ্রুত মাটিতে পড়ে থাকা জিনিসপত্র শিশিরে হাতে নিলাম, তারপর শিশির মুখ খুলে জিন পানিটা মায়ের শরবতে ঢেলে দিলাম। জিন পানি ঢেলে দেওয়ার কয়েক সেকেন্ড পর মায়ের শরবত থেকে সব অত্তমাত্রা মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে আমার বন্ধুরাও দেখতে পেলাম, ওরা আমাকে দেখে আমার দিকে ছুটে আসলো। অন্যরা মায়ের শরবতে দাঁড়িয়ে রইল। আমি সবাইকে উদ্দেশ্য করলাম, যদি বাঁচতে চাও আমার সাথে চলে আসো। আমি এবং আমার বন্ধুরা দৌড় লাগালাম প্রাসাদের এক কিনার থেকে অন্য কিনারতে, কিন্তু প্রাসাদ থেকে বের হওয়ার কোনো পদই খুঁজে পাচ্ছি না। হঠাৎ আমার সামনে অনু এবং সিনথিয়ার আত্মা ভেসে উঠল। আমরা সবাই ভয় পেয়ে পিছনের দিকে যেতে লাগলাম। আমাদের ভয় পেতে দেখে সিনথিয়া বলতে লাগলো, তোমরা ভয় পেও না, আমরা আর কারো ক্ষতি করব না। নাজমুল আমাদের মুক্তি দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাজমুল। আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে বিশ্বাস করে একদম ভুল করিনি। শুধু আফসোস পৃথিবী বেঁচে থাকতে তোমার মতো কাউকে পাইনি। আর একটা কথা, তোমরা নিজেদের চোখ বন্ধ করে পেছনের দিকে 3 পা পিছাও। 3 পা পেছানোর পর চোখ খুলবে, দেখবে তোমরা রাজবাড়ির সামনে চলে গেছো। মনে বলল, বিদায়, তোমরা সবাই ভালো থেকো। আর একটা কথা, এতদিন যাদের মৃত্যুর পৃথিবীতে হয়ে যাওয়ার কথা তারা পৃথিবীতে পৌঁছানো মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথাগুলো শেষ করে আমাদের চোখের সামনে সিনথিয়া এবং অনু অদৃশ্য হয়ে গেল। শান্তি পেয়ে গেল তাদের আত্মা। আমি এতদিন যা জানতাম সেটা ভুল নয়, ভূত পেতের ভালোবাসা মিথ্যা হয় না। হঠাৎ আমাদের সামনে ঢপাস করে সব কিছুই ভেঙে পড়তে শুরু করলো। আমি সবাইকে বললাম, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, এখনই সবাই চোখ বন্ধ করে পিছনের দিকে 3 পা পিছাও। 1 পা, 2 পা, 3 পা। 3 পা পেছনের পর মজ্জেমের মধুর কণ্ঠে আজানের ধ্বনির কানে ভেসে আসলো,
চোখ মেলে তাকালাম, খুব ভালো লাগছে। আমরা সবাই রাজবাড়ির সামনে পৌঁছে গেছি। কোনো কথা মতো অনেক পৃথিবীতে পৌঁছে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন চারিদিকে মোটামুটি অন্ধকার হয়েছে। বাকি সবাইকে বিদায় জানিয়ে নেহা, শিহাব, মাসুদ, সজীবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সবাই কিছু না কিছু বলছে, কিন্তু নেহা মুখের কোনো কথা নেই। আমি নেহার উদ্দেশ্যে বললাম, নেহা, তোর আবার কি হলো? নেহা বলল, তোর মুখে আমার নাম ডাকবি না, তুই ছিনতাইকে নিয়ে পড়ে থাক। বুঝতে পারলাম নেহা খুব রাগ করেছে, আর বুঝলামও ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমি যে নীলিমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। এখন নেহাকে সব কিছু বলে দেওয়ার দরকার, নয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। নেহা, আমি তোকে কিছু বলতে চাই। নেহা বলল, কি? খুব আগ্রহ নিয়ে জানতে চাইলো। আমি বললাম, আসলে কীভাবে বলবো কথাটা? আচ্ছা, কথাটা শোনার পর তুই আবার কিছু করে বসবি না তো? নেহা বলল, না, কিছু করব না, বল কি বলবি। আমি বললাম, আসলে নেহা, আমাকে নিয়ে যদি তোর মনে কিছু থেকে থাকে তবে সেটা ভুলে যা। নেহা বলল, কেন? নেহা কান্না জড়িত কণ্ঠে কথাটা বলল। আমি বললাম, আসলে আমি নীলিমা নামের একজনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নেহা চুপ। নেহার কোনো কথা বলল না, শুধু আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি জানি কথাটা শুনে নেহা খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজ কথাটা না বলতে পারলে সমস্যা আরও বেশি হতে পারত। কারণ ওর ভালোবাসার দিন আমার প্রতি বেড়েই চলছে। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প খুব শীঘ্রই চলে আসবে, সেই পর্যন্ত ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।